আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের 5 নম্বর বিষয় থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। মানে কি নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়, মানে কি সুযোগ তৈরি হয়। বিভিন্ন কাজে এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন কাজ তৈরি হয়, কর্মক্ষেত্র তৈরি হয়, সেটা বলছে। ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টরে বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মোবাইল ফোনের বিস্তারের মধ্যে বাংলাদেশে কি কি সুযোগ সৃষ্টি হয়েছে, কি কি উন্নতি হয়েছে তা সম্পর্কে আমরা জানবো। 6 নম্বরে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। তোমরা জানো বর্তমানে আমাদের দেশের যারা বিভাগীয় সরকার, জেলা সরকার, উপজেলা সরকার, প্রত্যেক শহরে মোবাইলের মার্কেট আছে, যেখানে হাজার হাজার শত শত লোক কন্টিনিউ এই ব্যবসার সাথে জড়িত। কেউ কর্মচারী হিসেবে, কেউ মালিক হিসেবে, কেউ ব্যবসায়ী হিসেবে। ঠিক আছে, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। আবার অনেকে আছে এই যে মোবাইল কোম্পানির বিভিন্ন আবিষ্কার আছে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে। ঠিক আছে, দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। চিন্তা করছে, বর্তমানে মোবাইল কোম্পানি দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। মোবাইল ফোন সেট বিক্রয় ও বিপণন ও রক্ষণাবেক্ষণ, এই কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মোবাইল ফোন বিক্রয় ও বিপণন ও রক্ষণাবেক্ষণ। দেশে প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলোর বিপণন, বিক্রয় এবং পরবর্তীকালে বিক্রয়োত্তর সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। আমাদের দেশে প্রায় বর্তমানে 12 কোটি মানুষ মোবাইলে ব্যবহার করে, মানে মোবাইল ব্যবহার করে প্রায় কয় কোটি মানুষ, প্রায় 12 কোটি মানুষ আমাদের দেশে বর্তমানে মোবাইল ব্যবহার করে। যেগুলো এই মোবাইল ফোন প্রথমে সংগ্রহ করা, সরবরাহ করা, আর কি বিক্রয় করা বা বিপণন করা, পরবর্তীকালে এই সমস্ত মোবাইলের সব কাগজপত্র নষ্ট হয়ে গেলে এই সমস্যা ওই সমস্যা, এই বিক্রেতা সেবার জন্য বিপুল পরিমাণ কি কর্মীর চাহিদা সৃষ্টি হয়েছে। মানে কি কাজ করতে হলে লোক লাগবো, তাহলে আমার কি এই মোবাইল ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি জনগণের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মোবাইল সেবা প্রদান। মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এই সকল কেন্দ্র যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইলের বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। তোমরা জানো এই যে বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মানে মোবাইলের মাসিক বিল পরিশোধ যদি এখন করা লাগে না, সরাসরি করা যায় লোডের মাধ্যমে। তারপরে এই যে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ, কারেন্ট বিল পরিশোধ, আবার সরকারি অন্যান্য বিল পরিশোধ আমরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে করতে পারি। নতুন খাতা সৃষ্টি। মোবাইলের প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিংয়ের মতো অসংখ্য নতুন খাতা সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন জনপ্রত্যাশী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই নতুন খাতা সৃষ্টি মানে কি মোবাইল ফোনের মাধ্যমে আমরা এখন বর্তমানে ব্যাংকের সাথে লেনদেন করতে পারি, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশী কি কর্মসংস্থানের সুযোগ হয়েছে। শুধু কর্মসংস্থান নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট তথ্য প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরে, নোটিশ বোর্ডে, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে সেটা দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্রপত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশিত হতো। আইসিটি বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট, দেখো আমরা এই আইসিটি বিকাশের ফলে এখন আর আমাদের কোনো বিজ্ঞাপনের জন্য বিভিন্ন শহর অঞ্চলে যায় পত্রিকা কিনতে হয় না, আমাদের কোম্পানির অফিসের জন্য দাঁড়া থাকতে হয় না, সরকারি অফিসের জন্য দাঁড়া থাকতে হয় না, আজকে কবে বিজ্ঞপ্তি দিল, কী বিজ্ঞপ্তি দিল। আমরা বর্তমানে আইসিটির বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটের একটা জব সাইট আছে। তোমরা যারা বর্তমানে মোবাইল ইউজ করো, তোমরা জব কম্পিউটার মানে কি ইউটিউব অথবা ফেসবুকে এই জব সাইট লিখে সার্চ করলেই তোমাদের যে কোন কোম্পানি, কোন প্রতিষ্ঠান, কোন সরকারি অফিস থেকে বিজ্ঞপ্তি দিছে, চাকরির নিয়োগ আছে, তোমরা এই জব সাইটে ক্লিক করে ঢুকলেই পাওয়া যাবা। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে যে আইসিটি বিকাশের ফলে বর্তমান ইন্টারনেটের নতুন চাকরি খোঁজার ওয়েবসাইটের নাম কি? জব সাইট। খেয়াল রাখবা, নামে নতুন এক ধরনের সেবা চালু হয়েছে। এ সকল
জব সাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তি প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটেও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে কর্মপ্রত্যাশীদের একটি বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হতে পারেন। এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেইল বা SMS এর মাধ্যমে এ সম্পর্কে অবহিত হতে পারেন। কারণ এখানে প্রশ্ন আছে, দেখো ইমেইলের পুনরূপ কি? ইলেকট্রনিক মেইল, জেনে রাখো, ঠিক আছে। আর SMS এর পুনরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস। আর SMS এর ইংলিশে বলে শর্ট মেসেজ সার্ভিস পুনরূপ। আর SMS এর বাংলা অর্থ কি জানো? খুদে বার্তা। SMS এর বাংলা অর্থ কি? খুদে বার্তা। এটা শিখতে হবে, আর এটাও শিখতে হবে। বাংলাদেশেও এ ধরনের ওয়েবসাইটে চালু আছে, যেমন bdjobs.com আর careerject.com BD ইত্যাদি। ঘরে বসে আয়ের সুযোগ। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশের অনেক ক্লায়েন্টরা আছে যারা মনে করো বিভিন্ন ডিজাইনের কাজ করে, বিভিন্ন গ্রাফিক্সের কাজ করে। তারা বর্তমানে ঘরে বসে বিভিন্ন বিদেশি বাইরের সাথে কন্ট্যাক্ট করে কাজ শিখে সেই কাজ সমাধান করে দেয়। তারা ডলারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পে করে দেয়। এই কথাটা এখানে বলছে, কিন্তু আমাদের যে কাজটা আমাদের বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন এই যে ওয়েবসাইটের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটের তথ্য যুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পূর্ণ করা থাকে। মানে কি, তার বিজ্ঞপ্তি দিচ্ছে, তার এই কাজটা যদি কেউ করে দিতে পারে তাকে $1,000 পে করা হবে। এই কাজগুলো আমাদের দেশে বর্তমানে অসংখ্য লোক আছে, শিক্ষার্থীরা আছে এই কাজের সাথে জড়িত, যার মাধ্যমে $1,000 প্রতি মাসে ইনকাম করে। এদিকে বলা হয় আউটসোর্সিং। দেখো, এদিকে বলা হয় আউটসোর্সিং। সে পড়ালেখা করতেছে, পড়াটা চাকরি করতেছে, তার পাশাপাশি 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে এই কাজগুলো যে কোনো সময় সে ঘরে বসে করতে পারে। তার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। সেই কাজটা 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে করে তাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিলেই হবে, এই আর কিচ্ছু না। এদিকে সে হাতে সময় করতে পারে। এদিকে বলা হয় কি আউটসোর্সিং। কেন বলা হয়? আমি আমার সকল কাজের পাশাপাশি বাড়তি একটা কাজ করার সুযোগ পাইছি বা ইনকামের সুযোগ পাইছি, এজন্য এই কাজটাকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমানভাবে প্রয়োজন হয়। তাহলে আমাকে যে আমার এখন বাংলা ভাষায় কথা বলি, বাংলা পাশাপাশি আমাদের অন্য ভাষা শিখতে হবে। কারণ কি, অন্য বিদেশিরা তো আমাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারবে না। মূলত বিদেশিরা আমাদের একটা কাজ দিলে তাদের সাথে আমাদেরকে কি তাদের ভাষা কথা বলতে হবে। জানো কি, আরও ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু, ফার্সি যে ভাষাগুলো আছে বাংলা ভাষার পাশাপাশি ওগুলো আমাদের জানতে হবে। বিশেষ করে ইংরেজিটাই বেশি শিখতে হবে। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়, ইন্টারনেটে এগুলো কাজ পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো আপওয়ার্ক, যে www.upwork.com। মানে তুমি এই upwork.com ঢুকলেই যে বিদেশের কোন কোম্পানি কোন কাজটা দিছে, তাদের কি কি কাজ করতে হবে, এই কাজগুলো তারা এই আপওয়ার্ক ওয়েবসাইটে আপলোড দেয়। ঠিক আছে, তুমি আপওয়ার্ক ওয়েবসাইট ঢুকলে এই কাজগুলো সম্পর্কে জানতে পারবা, কোম্পানি কি কাজ দিছে, কার কি কাজ আছে। ফ্রিল্যান্সার www.freelancer.com, এবারে ইল্যান্স www.elance.com ইত্যাদি। মানে এই সমস্ত সাইটগুলো নিয়ে তোমরা এই বিদেশি যে কাজগুলো আছে অনেক কাজগুলো দিয়ে থাকে, এখান থেকে তুমি এই সমস্ত সাইট ভিজিট করে সেই কাজ সম্পর্কে জেনে নিতে পারবে এবং তাদের সাথে যুক্ত হয়ে পরবর্তী কাজগুলো তুমি করে দিলে তাকে তুমি এই ধরনের কাজগুলো বা প্রশ্নগুলো সলভ করে দিলে তারা তোমাকে টাকা ব্যাংকের মাধ্যমে ডলারের মাধ্যমে পে করবে। বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। বাংলাদেশে অনেক মুক্ত পেশাজীবীগণ মানে কি নিজের ইচ্ছা মতো, এটা বলে মুক্ত পেশাজীবী। আমার কোনো বাধ্যবাধকতা নাই, আমি যখন চাই যখন খুশি তখন আমি কাজটা করতে পারি, এই জন্য কি মুক্ত পেশাজীবী বলা হয়। ঠিক আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানে এই যে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান প্রতিনিয়ত দিন দিন বাড়ছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে
বিভিন্ন বিদেশি কাজগুলো পাওয়া যায় বা বিজ্ঞাপন দেয়, এবং 2 থেকে বা 3টি কর্মসংস্থানের নাম বলো। একটা হলো কি আপওয়ার্ক, একটা হলো কি ফ্রিল্যান্সার, একটা হলো কি ফ্রিল্যান্স। ঠিক আছে, এই নামগুলো, এই যে এগুলার সব তথ্য সব জানতে হবে। ঠিক আছে, আর WWW কি জানো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পার্ট 3 যোগাযোগ। যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। খেয়াল রাখো, যোগাযোগ পদ্ধতি কয় প্রকার? যোগাযোগ পদ্ধতি 2 প্রকার, একমুখী আর দ্বিমুখী। যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে, সে পদ্ধতি হলো একমুখী। ইংরেজিতে যাকে বলে ব্রডকাস্ট। যখন এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে, সে পদ্ধতি হলো কি একমুখী, বা ইংরেজিতে যাকে বলে ব্রডকাস্ট। খেয়াল রাখবে, এটা পরীক্ষা আসতে পারে প্রশ্ন। রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ। যেমন রেডিও বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। তাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না। কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক বা শ্রোতাদের অবশ্য ফোন করে যোগাযোগের সুযোগ দেওয়া হয়, যেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে 2-1 জন যোগাযোগ করতে পারে। কাজেই এটি আসলে একমুখী ব্রডকাস্টই থেকেই যায়। প্রক্রিয়াভেদে যোগাযোগ বিভিন্ন রকম হতে পারে, মৌখিক, লিখিত, অমৌখিক, এবং অনেক সময় সংকেতের সাহায্যেও যোগাযোগ করা যায়। তাহলে এখানে ওই যে একমুখী যে অনুষ্ঠানের কথা বলে, আমাদের দেশে যে এফএম অনুষ্ঠান হয়, সেখানে কল করে নিয়ে দর্শকদের সাহায্যে অনেক অনুষ্ঠানের কথা বলা হয়, শেয়ার করা হয়। এগুলো কি এই জন্য বলছে, এগুলো যে টিভি বা রেডিও যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো হচ্ছে একমুখী। আবার কিছু কিছু মৌখিক, লিখিত, অমৌখিক এবং অনেক সময় সংকেতের সাহায্য যোগাযোগ করা হয়। যেমন আমরা একটা পোস্ট করলে সেটা নোটিফিকেশন তাদের মধ্যে চলে যায়, এটা কিন্তু সংকেতের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা গেল। 1971 সালের 15ই আগস্ট দিবাগত রাত 2:15 প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠছিল। গত 1971 সালের 15ই আগস্ট দিবাগত রাত 2:15 প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। সে রাতে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডারদের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারা ফাঁকি দিয়ে বন্দরে অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল। কি করেছিল? 1971 সালের 15ই আগস্ট দিবাগত রাতে 2:15 প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। এই রাতে মুক্তিযুদ্ধ নৌ কমান্ডারদের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারায় ফাঁকি দিয়ে, তারা অনেক সতর্ক পাহারা দিয়ে রাখছিল বন্দরে যে জাহাজগুলো ছিল, যুদ্ধের সময় আনছিল বিভিন্ন অস্ত্র, ওই জাহাজগুলো আমাদের দেশের নৌবাহিনীর কমান্ডাররা মাইন পেতে, মানে কি বোমা, যেগুলো মানে অবিস্ফোরিত বোমা রাখছে, যে টিপ দিলে অন্য জায়গায় বাটন চেপে টিপ দিলে ভেতরে বোমাটা ফুটে যাবে, মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাই তখন দেশি বিদেশি কোনো জাহাজই আর আসতে পারছিল না। মুক্তিযুদ্ধের এটি ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি অভিযান। কিন্তু তোমরা কি জানো, নৌ কমান্ডার এই দুঃসাহসিক দলটিকে সেই অভিযানের দিনক্ষণটি কেমন করে জানানো হয়েছিল? তাদের সাথে যেহেতু যোগাযোগের কোনো উপায় ছিল না, তাই মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে 13ই আগস্ট বেজে ওঠে বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান, আমি তোমার যত শুনিয়েছিলাম গান। ছিল তাই মুক্তিযুদ্ধের অনুরোধে আকাশবাণী নামে একটা রেডিও চ্যানেল ছিল। 13ই আগস্ট বেজে ওঠে বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের একটি গাওয়া একটি গান। গানটার নাম ছিল এরকম, আমি তোমার যত শুনিয়েছিলাম গান। এই গানটি ছিল একটি সংকেত। তারা এই গানের অর্থ কি এখান থেকে শুনেই তাদের মনে একটা স্প্রিয় আগ্রহ জাগে। ঠিক আছে, এটি শুনে নৌ কমান্ডাররা বুঝতে পেরেছিল তাদের এখন আঘাত হানার সময় এসেছে। এদিন পরে তোমাদের কাছে এই ঘটনাটি মনে হতে পারে, এটি বাস্তবতা। রেডিও বা টেলিভিশনের মাধ্যমে অনেক দূরেও তথ্য পাঠানো যায়। রেডিও টেলিভিশনের মাধ্যমে কি করা যায়? অনেক দূরে তথ্য পাঠানো যায়। তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানও একটা বিশাল পরিবর্তন হয়েছে। টেলিভিশনের 2-1টি চ্যানেলের পরিবর্তে এখন শত শত চ্যানেল দেখা সম্ভব। বাংলাদেশে বসেই একজন সারা পৃথিবীর অনেক টেলিভিশন চ্যানেল দেখতে পারে।
শুধু যে আমরা অসংখ্য চ্যানেল দেখতে পারি তা নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যে চ্যানেলগুলো দেখাতে পারে। ব্রডকাস্ট পদ্ধতির যোগাযোগের আরও উদাহরণ হচ্ছে খবরের কাগজ এবং ম্যাগাজিন। তোমরা কি জানো, যতই দিন যাচ্ছে ততই অনলাইন পত্রিকা বৃদ্ধি পাচ্ছে, মানে অনলাইনে পত্রিকা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন পত্রিকা বের হচ্ছে বা তৈরি হচ্ছে, যা দেখার জন্যে শুধু যে কম্পিউটার লাগে তা নয়, স্মার্ট মোবাইল ফোনেও দেখা সম্ভব। আমরা এখন মোবাইল ফোনের মধ্যেই বসে বিভিন্ন ইউটিউব চ্যানেল কাও, বিভিন্ন টিভি চ্যানেল কাও, রেডিওর খবর কাও, অনলাইনে পত্রপত্রিকার খবর কাও, দেশ বিদেশের সকল খবর মোবাইলের মাধ্যমে মুহূর্তের মাধ্যমেই আমরা জানতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং ভিডিওটা লাইক করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।